আমার অফিস ভাঙবে, আমার বাড়িতে আগুন লাগাবে, আমার মিডিয়া হাউসে আগুন লাগাবে, সেইখানে আগুন লাগানোর আগে, ভাঙচুরের আগে গরু জবাই করে খাওয়ানো হলো, তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন গেল না। ওই চক্রটাই তো এসে ওই গণমাধ্যমে আগুন লাগিয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের যে ঘটনা, আমি তো মনে করি যে একটা আগের থেকে পরিকল্পিত। আজকের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হচ্ছে, এই পরিস্থিতি তো একটা ভয়াবহ পর্যায়ে আছে। এমন কোনো দিন নাই যে আজকে মব হচ্ছে না। এনসিপির সভাপতি নাহিদ ইসলামের যে বক্তব্য আজকে দিয়েছেন, তার সূত্র ধরে বলতে চাই যে মব সন্ত্রাসের পিছনে সরকারের একটা অংশ জড়িত আছে। এখন আমার প্রশ্ন হলো, সরকারের একটা অংশ জড়িত থাকলে তারা কারা, এটা প্রকাশ করা দরকার। কারণ তারা যদি এই এর সাথে সত্যিকার অর্থেই নাহিদের কথা সত্যি হয়ে থাকে, তাহলে পরবর্তী এই সন্ত্রাস তো সরকার লালন করে আরও বড় হতে পারে, আরও ঘটনা করতে পারে। এটা হলো বাস্তবতা। আর গণমাধ্যমে যে হামলার ব্যাপারটা আপনি বলেছেন, রতন ভাইয়ের সাথে আমি একমত। যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে গরু জবাই করে মেজবান করা হইল, সেই মেজবানের আয়োজনের সাথে যারা জড়িত ছিল, এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? এটার সাথে যোগসূত্র কিন্তু একদম পরিষ্কার। ওর বক্তব্য যে সরকারের ভিতর আছে, আমার অফিস ভাঙবে, আমার বাড়িতে আগুন লাগাবে, আমার মিডিয়া হাউসে আগুন লাগাবে, সেইখানে আগুন লাগানোর আগে, ভাঙচুরের আগে গরু জবাই করে খাওয়ানো হলো, তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন গেল না। ওই চক্রটাই তো এসে ওই গণমাধ্যমে আগুন লাগিয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের যে ঘটনা, আমি তো মনে করি যে একটা আগের থেকে পরিকল্পিত। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একটা বক্তব্য যদি শুনেন, আসিফ যে উপদেষ্টা ছিল সাবেক, সে কিন্তু বলেছে যে 1 ঘন্টার মধ্যে কি করে পোস্টার হলো, কি করে ব্যানার হলো, এরকম অনেক বক্তব্য। আবার জাহাঙ্গীরনগরের শিবির নেতা তিনি তো সুস্পষ্টভাবে উল্লেখ করেই বলেছেন যে উদীচী শিল্পকলা, সেই সাথে তিনি প্রথম আলো ডেইলি স্টারের কথাও বলে সেই হুঁশিয়ারি তো দিয়েছিলেন তিনি। এরপরে আসলে সরকারের যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তারা কেউ কি তাহলে সেটি জানতে পারেননি? আমি তো মনে করি যে সরকারের ভিতরের একটা অংশ যদি এটা জানতে না পারে, তাহলে সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। সরকারের মাঝে মধ্যে যে বক্তব্য, এই বক্তব্য তো মনে হয় যে অনেক কিছু ওনারা জানে কিন্তু ব্যবস্থা নেয় না, বা ব্যবস্থা নিতে পারে না, অথবা ব্যবস্থা নিতে ভয় পায়। যে কোনো একটা কারণ এটার সাথে জড়িত আছে। আপনি যে টার্গেট কিলিংয়ের কথা বলছেন, এই টার্গেট কিলিংয়ের বাইরে কেবল যে লিস্ট প্রকাশ করা হয়েছে, এইটা আমরা ধরে নিতে পারি যে কোনো না কোনো একটা এর থেকে এসছে। কিন্তু আজকে আপনি, আমি, রতন ভাই, নীলোফার আপা, আমরা যে বাইরে যাব, আমরা কি এই ইয়ার বাইরে আছি? আমাদের কেউ বাইরে আছে? এই নিরাপত্তা আমাদের কেউ আছে? আজকে অস্ত্রের লাইসেন্স দিচ্ছে, গানম্যান দিচ্ছে। অস্ত্রের লাইসেন্স দেওয়া এবং গানম্যান দেওয়া মানে হলো যে সরকার তার যে নিরাপত্তা বলয় তৈরি করা দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা দরকার, এইটা পর্যাপ্ত পরিমাণে করতে পারে নাই দেখে আজকে গানম্যান নিয়োগ করে কথা বলছে। কিন্তু আসলে এই যে যেভাবে টার্গেট কিলিং এর কথা বলা হচ্ছে, কিংবা যেভাবে আসলে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এরপরে কাদের কাদের নাম, সেই নামটিও আমরা দেখেছি অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মানে যারা আসলে সরাসরিভাবে নাম উল্লেখ করে বলছেন, তাদের যে রাজনৈতিক ব্যাকআপ আছে, সেটাও কি তার মানে অনেকটা নিশ্চিত? তা তো কিছুটা তো নিশ্চিত আছি। না থাকলে এইভাবে একদম করে বলার কোনো শক্তি আছে বলে আমি মনে করি না। আমি তো আজকের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হচ্ছে, এই পরিস্থিতি তো একটা ভয়াবহ পর্যায়ে আছে। এমন কোনো দিন নাই যে আজকে মব হচ্ছে না। আপনি ময়মনসিংহের ঘটনা থেকে ধরে একটা দিন বের করেন যে দিন বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো মবের বাইরে আছে। তাহলে সিএসি বলছে নির্বাচন যত আগায় আসবে ততই এটা ভালো হতে থাকবে। আমরা তো দেখছি তার বিপরীত চিত্র। নির্বাচন যত এগিয়ে আসছে, তত টার্গেট কিলিং হচ্ছে, তত বিভিন্নভাবে হত্যাকাণ্ড। বাংলাদেশে কোনো না কোনো এমন একটা দিন বাদ নাই যে এদিন কোনো খুনের ঘটনা ঘটে না। এটা তো একটা দেশের কাম্য হতে পারে না, একটা সরকারের কাম্য হতে পারে না।